সংস্কারে পরিপূর্ণতা আসবে ভোটের পর সংসদে, বলেছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। সংস্কার ছাড়া নির্বাচনে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, বলছে জামাত। ভোটের আগে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রার্থীদের নাম প্রকাশের দাবি এনসিপি সহ কয়েকটি দলের। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর তেমন ইচ্ছা দেখছেন না ফাউজুল কবির। বাতিল হবে কালো টাকা সাদা করার সুবিধা, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা। নির্দেশনা প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, বিকল্প ব্যবস্থার দাবি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাত অব্যাহত। ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই দাবি করে যুদ্ধে না জড়াতে আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে অনেক বিষয়ে একমত, কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না। যেসব বিষয়ে এখন একমত হওয়া যাচ্ছে না সেগুলো নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, নানা বিষয়ে ভিন্নমত থাকলেও নতুন বাংলাদেশ গঠনে গণ অভ্যুত্থান পক্ষের ঐকমত্য দরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় পুনর্মিলনীর। আয়োজনে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা একটা পুনর্মিলনী সভার আয়োজন করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সংশয় দূর করে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ হবে। নতুন রাজনৈতিক দল এনসিপি নিবন্ধন আবেদনকে স্বাগত জানান তিনি। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে, কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। এই কয়েক মাসে, প্রায় 10 মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটলো, সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে ঐক্যমত্য জরুরি। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার ও নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। হাসিনাকে উৎখাত করার জন্য বাম ডান দক্ষিণ সব একসাথে হয়েছে, সেই ইউনিটিটাকে আমাদেরকে আবার ধরে রাখতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পথে হাঁটতে পারবো। এবার কেউ যদি মনে করে যে সরকারে যে নিজের ইচ্ছা মতো চলতে পারবো, এটা সম্ভব না, এটা সম্ভব না। বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না, সবাইকে অনবোর্ড করে দেশ চালাতে হবে, তাহলেই দেশ চলবে, নাহলে আবার এদেশে আরেকটা ক্রান্তি লগ্নের মধ্যে পড়ে যাবে। কাকে ভোট দেবে তা জানি না, মানুষ জিজ্ঞেস করে। এরকম একটা পরিস্থিতি হয়েছে, রাজনীতিতে শত্রুকে তা বুঝতে পারছি না। সবসময় থাকে না রাজনীতিতে প্রতিপক্ষ থাকে। আমার প্রতিপক্ষ কে? খসরু ভাইয়ের প্রতিপক্ষ কে? এনসিপির প্রতিপক্ষ কে? এরকম স্পষ্ট করে বলা যাবে না। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। যে ঐতিহাসিক নির্মাণে আমরা আছি, এটা কোনো একক দলের বিষয় নয়। এটা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সম্মিলিত অংশগ্রহণের একটা নির্মাণ। এই নির্মাণে আমরা সর্বাধিক ঐক্য চাই। সবাই যতটা সম্ভব ছাড় দিতে আমরা পারি, যত বেশি গণতান্ত্রিক করতে পারি, যত বেশি ভারসাম্য
কাজে জবাবদিহি ব্যবস্থা আমরা করতে পারি, তত জনপ্রত্যাশা পূরণ হবে। বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে, তাই নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। শোষণমুক্ত গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জনগণ যাকে দায়িত্ব দেবে আগামীর বাংলাদেশ তারাই গড়ে তুলবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, জিয়াউর রহমানকে চাইলেই খাটো করা যাবে না। জিয়া যুদ্ধ করেছেন, ব্যারাকে ফিরে গেছেন। তাকে ডিঙিয়ে আরেকজন সেনাপ্রধান করা হলেও তিনি শৃঙ্খলা মেনেছেন। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা অন্যরা পারেননি উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন, এজন্য অনেকের মন খারাপ। 7 নভেম্বর জনগণ তাকে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব পেয়ে তিনি দেশকে এগিয়ে নিতে শুরু করলেন। জনগণ তাকে বিশ্বাস করত, সেটিকে পুঁজি করে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে দ্বিতীয় ফ্যাসিবাদের সৃষ্টি হবে। সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করা যায়নি। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জাতিকে যারা বিভক্ত করতে চায়, আগামী নির্বাচনে তাদের পরাজিত করার আহ্বান জানান জামাতের নেতা। ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চ কক্ষের প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনে, কিন্তু এই উচ্চ কক্ষ যদি সংসদের আসনের অনুপাতে হয় তাহলে তা হবে পণ্ডশ্রম। এদিকে এনসিপি বলছে, উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সেই তালিকা প্রকাশ করতে হবে। আর ভোটের অনুপাতে আসন বন্টনে ডান ও বাম দলগুলো একমত। এতে করে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে বলেও মনে করছে দলগুলো। আসমা আক্তার, নূপুরের রিপোর্ট। জাতীয় সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সহ জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন ডান ও বামপন্থী দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষকে কাজে লাগাতে হবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। এনসিপি এই জায়গাটায় কিছু পার্টিকুলার স্ট্যান্স আগেই ক্লিয়ার করেছে যে আমরা উচ্চকক্ষে যারা প্রতিনিধি হবেন প্রত্যেকটা দল থেকে তাদের আগে তালিকা প্রণয়নের কথা বলেছি। ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই। কোনো কারণে আমার দলের 3টা এমপি আছে, 4টা এমপি আছে, কিন্তু আমার 12 লক্ষ ভোট নাই, যেখানে আমার 1% ভোট হয়। কাজেই 1% ভোট না থাকার কারণে আমার আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনি থ্রেশহোল্ড দেওয়া মানে হচ্ছে ছোট দলগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। পিআর এর প্রধান উদ্দেশ্য ছিল ছোট দলকে রিপ্রেজেন্টেশনের জায়গায় নিয়ে যাওয়া। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে, মনোনয়ন বাণিজ্য হতে পারে। আমরা যদি আমাদের যে আসন ভিত্তিক পদ্ধতিতে যাই তাহলে যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে শাসন প্রক্রিয়ায়। দুটোতেই ত্রুটি আছে, তাই আমরা মনে করি যে নিম্নকক্ষে আমাদের এই আসন ভিত্তিক পদ্ধতি হতে পারে, উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হতে পারে। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব, উচ্চকক্ষ কোনো আইন প্রণয়ন শুরু করতে পারবে না, সেটা শুধু নিম্নকক্ষ করবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষেরই অনুমোদন লাগবে। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে তা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়,
সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে 1 লাখেরও বেশি রোহিঙ্গার সাথে দেখা করানো হয়েছে। কি করা উচিত সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বানও জানানো হয়েছে। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়েই ব্যস্ত, কিন্তু এদের নিজ দেশে কিভাবে ফেরত পাঠানো যাবে সে বিষয়ে কেউ আলাপ করছে না। নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সাথে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, সময় এলেই সরকারের সাথে আলোচনা হবে নির্বাচন নিয়ে। একটি নির্বাচন করতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেকটা অফিসেরই একটি পরিকল্পনা থাকে, ইসিরও একটি কর্মপরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কার্যক্রম চলছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তনও করা হবে। সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে সূচি নাম দেন একবার। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর আকাঙ্ক্ষা কম বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, খাদের কিনার থেকে টেনে তুলতেই অন্তর্বর্তী সরকার সুষম বাজেট দিয়েছে। বক্তারা বলেন, পতিত সরকার সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করতে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার আর লুটপাটের দায় নিয়ে পলায়ন করেছে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার। তিলে তিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছিল পঙ্গু করে, একেবারে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল দেশের অর্থনীতি। সেখান থেকে টেনে তুলতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেয়া হয়েছে ভারসাম্যমূলক বাজেট। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে এই বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভা, যেখানে উঠে আসে বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দ ও বন্টনের বিভিন্ন দিক। পরামর্শ আসে কর্মসংস্থান, বিনিয়োগ সহ বিভিন্ন খাতের উন্নয়নে। আমাদের উচ্চ শিক্ষিত যে বেকার, যে বিষয়টা আমরা সবসময় বলি, সেটা কিন্তু আমাদের একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। সুতরাং এখানে তার অর্থ হচ্ছে যে স্কিলের যে মিসম্যাচ, দক্ষতার যে সমন্বয়হীনতা, এটা আছে। রাষ্ট্রের জনগণের অর্থের উপরে জনগণের মালিকানা নিশ্চিত করার যে চেষ্টা, এইটা নাই। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, সামাজিক শৃঙ্খলা না থাকলে আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। একদিক দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম, আরেক দিক দিয়ে আপনার উচ্চ মূল্যস্ফীতি বেশি। এই দুটার সমন্বয়ে যে অবস্থা এখন সৃষ্টি হচ্ছে আমাদের দেশে, সেটা থেকে বের হওয়ার জন্য কিছু কিছু সংস্কার করা যেত। এই বাজেটে কিন্তু সেটা আসলে আমি দেখি নাই। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান বলেন, দুর্নীতি ও অপচয় কমাতে সরকার সতর্কতার সাথে বাজেট পাশ করবে। আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে, দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। তো আমরা সে পথে যাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করবো পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে। আমরা সব কিছু উন্মুক্ত করে দিয়েছি। আগে দেখতেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো, আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি।
ভবিষ্যতে জ্বালানি আমদানি কমিয়ে সৌর বিদ্যুতের দিকে সরকার মনোযোগী হবে বলেও জানান উপদেষ্টা। গত 10 মাসে একবারও কিন্তু আমরা বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম বাড়াইনি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই যে বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে, রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ খুব একটা কাজে আসে না। 5 কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি 1 কোটিও দেখাতে না পারে, তাহলে এটা থাকার কোনো দরকার নেই। এ সময় তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, তারা এর জন্য প্রস্তুত নন। অর্থনীতিবিদরা বলেন, গ্র্যাজুয়েশন পরবর্তী প্রযুক্তির ব্যবহারে শিল্প খাতে কর্মসংস্থান কমার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে। ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। এদিকে বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়ন সহ 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুভ মাহফুজের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্র বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে আবাসিক শিক্ষার্থীরা। 7 মাস আগে সরকারের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ নতুন ব্যাচ K82 শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ প্রশাসন। যদিও নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুরনো একাডেমিক ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা সহ 5 দফা দাবি জানান তারা। আমাদের ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য নতুন ভবন, সেটার জন্য বাজেট পেশ করতে হবে। 2 নম্বর দাবি, যতদিন না পর্যন্ত আমাদের এই বাজেট পেশ হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন মানে কি নতুন একটা ভবন এবং বিকল্প আবাসনের জন্য আমাদের পৃথকভাবে বাজেট পেশ করতে হবে। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়া একাডেমিক কার্যক্রমে প্রভাব পড়বে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। একটা কাজ করা হলো যে একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ করে দিল। এটা টোটালি জাস্ট আমাদের যে আন্দোলনটা আছে সুরক্ষিত হল পাওয়ার জন্য, নিরাপদ হল পাওয়ার জন্য, এটাকে শুধু একটা বানচাল করার জন্য এই একাডেমিক কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়। আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। তাদের নিচে রাখতে চাই, অন্য রুমে রাখতে চাই, তাদের পছন্দ মতন হয় না বিধায় তারা আসে না। কিছুদিন পরে আমরা কমিটি করে দেই, সবাইকে অ্যালটমেন্ট ওই ফ্লোর বাদ দিয়ে তাদেরকে তুলবো। সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুতই ইনশাআল্লাহ। পেশাগত এমবিবিএস পরীক্ষা অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীদের সাথে ঘটেছে পুলিশের হাতাহাতি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 26 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করলে এই অবস্থা সৃষ্টি হয়। পরে 5 দফা দাবি জানিয়ে আবারও রাস্তায় অবস্থান কর্মসূচি চালায় শিক্ষার্থীরা। রিপোর্ট ফরুক বাবুর। শনিবার সকাল 9টার দিকে 26 শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার প্রত্যাহারের দাবিতে নতুন বাজার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদেরকে রাস্তা থেকে সরাতে এবং দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির সদস্যরা কথা বলেন। শিক্ষার্থীদের সাথে প্রক্টোরিয়াল বডির আলোচনার মাঝে তাদের ওপর বল প্রয়োগ করে পুলিশ। পরে শিক্ষার্থীদের সরিয়ে দিতে মারমুখী হয় পুলিশ। পরবর্তীতে উভয় পক্ষের মাঝে চলে ধস্তাধস্তি, পাল্টাপাল্টি মারমুখী অবস্থান। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ।
এখানে মেয়ে কয়েকজন শিক্ষার্থী ছিল, তাদের উপরও লাঠিচার্জ করছে। এটা কি কোনভাবে সংবিধানে আছে যে মেয়েদের পড়ে গেছে তার উপর যে লাঠিচার্জ করবে, মাথা ফাটিয়ে দেবে? ওই পুলিশ যারা আমাদের লাঠিচার্জ করছে ওদের 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। না আমরা এখানে গুলি খেয়ে মারা যাবো, তবু আমরা রাস্তা ছাড়বো না। হুড়মুড় করে হামলা চালালো, লাঠিচার্জ করলো, পোশাক পোনাব এবং যত ধরনের সাধারণ শিক্ষার্থী আছে সবাইকে রক্তাক্ত করলো। কি জন্য? তবে পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্তৃপক্ষের অপেশাদার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তারা যদি চায় একটা স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, যেটা এখন করতেছে। এখানে যারা আমাদের ভাইয়েরা আন্দোলন করতেছে তারা কেউ 10 ট্রাই সেমিস্টার 11 ট্রাই সেমিস্টারে তারা পড়াশোনা করতেছে, আর 1 বছর তারা বা একটা সেমিস্টার তারা আছে। এই সময় তাদেরকে বহিষ্কার করা মানে তাদেরকে আসলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এছাড়া আসলে কিচ্ছু না। সেই বহিষ্কার প্রত্যাহার না করা পর্যন্ত এখান থেকে যাওয়া হচ্ছে না। তোমাদেরকে আমরা করেছি ফেসবুক পোস্টের কারণে, তোমরা ফেসবুকে আন্দোলনের পক্ষে পোস্ট দিয়েছো, ভার্সিটির বিরুদ্ধে কথা বলেছো, এই জন্য তোমাদেরকে বহিষ্কার করা হয়েছে। গত এপ্রিল মাসে এক শিক্ষার্থীর বাবা মারা যাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরে বাবার মৃত্যু সনদ দেখিয়ে পরীক্ষায় বসতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মৃত্যু সনদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে। এরপর সকল শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কয়েকজন পদত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনার পরে ভিসি ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয় শিক্ষার্থীরা। তার প্রেক্ষিতে 41 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যার মধ্যে 26 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এমন পরিস্থিতিতে গত এপ্রিল মাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2 মাস ধরে বন্ধ থাকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই দাবি করে ইরান ইসরায়েল সংঘাতে না জড়াতে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এমন তথ্য প্রকাশ করেছেন খোদ প্রেসিডেন্ট পুতিন। সাফ জানিয়ে দেন নিজেদের রক্ষার অধিকার ইরানের রয়েছে। রুশ প্রেসিডেন্ট জানান কয়েকদিন আগে এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কথা বলেছেন, আর এরপরই ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, পুতিনের হুমকিতেই কি পিছু হটলেন ট্রাম্প? তারপরও ইরানের ওপর আমেরিকা হামলা চালালে যুদ্ধে জড়াবে কি রাশিয়া? কি বলছেন বিশ্লেষকরা? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ইরানের হামলা ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুমকির পরই সুর নরম করে অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি প্রকাশ করেছেন খোদ প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন ইরানের পরমাণু অস্ত্র থাকার কোনো প্রমাণ রাশিয়া ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে নেই। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে, আর এতে পূর্ণ সমর্থন রয়েছে রাশিয়ার। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট। হামলা নয়, ইরান ইসরায়েল সংঘাতে রক্তপাত এড়াতে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালাতেও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমি জোরালোভাবে জানিয়ে দিয়েছি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে। আমরা ইরানের বুশেহরে একটি পারমাণবিক চুল্লি তৈরি করেছি। আমরা আরও 2টি পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি সই করেছি। জটিল পরিস্থিতি সত্ত্বেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সেখানে আমাদের এখনও 200-রও বেশি রুশ বিশেষজ্ঞ কাজ করছে। তাই বুশেহরে আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার অনুরোধ জানিয়েছি এবং নেতানিয়াহু ও ট্রাম্প আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে হামলা না চালানোর। আমরা সংঘাতে রক্তপাত দেখতে চাই না। আমরা আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাই। ইসরায়েলের পক্ষে ইরানের উপর যুক্তরাষ্ট্র হামলা চালালে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে বলেও সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
আর এরপরই একই দিন শুক্রবার ইরান ইসরায়েল সংঘাতে নিজেদের সরাসরি জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের হুমকির পরও আমেরিকা যদি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে ইরানের পক্ষে রাশিয়া যোগ দেবে কিনা। কেননা মধ্যপ্রাচ্যে ইরানই হচ্ছে রাশিয়ার একমাত্র শক্তিশালী মিত্র। তাই ইরান ক্ষতিগ্রস্ত হলে ওই অঞ্চলে নিজের শক্তিশালী বন্ধু হারাবেন পুতিন, যা ভবিষ্যতে তার জন্য সুখকর নাও হতে পারে। বরাবরই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে পুতিনকে সহযোগিতা দিয়ে আসছে ইরান। তাই সবকিছুর আড়ালে মূল ক্ষমতাবান খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়ালে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানও। তবে সংঘাতের নবম দিনেও চলছে তীব্র পাল্টাপাল্টি হামলা। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়ে গেছে উত্তর ইসরায়েলের বহু ঘরবাড়ি। আর ইরানকে লক্ষ্য করে শনিবার 40টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রীয়। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 400-রও বেশি ইরানি নাগরিক। আহতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ডেঙ্গু, করোনা, জন্ডিস ও ডায়রিয়ার মতো রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের। হাসপাতালে ভর্তি হয়েছেন 352 জন। দিন যতই যাচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। এদিকে বাড়ছে করোনার সংক্রমণও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একই সাথে বেশ কিছু ভাইরাসের সংক্রমণ হওয়ায় বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বছরের এই সময়টাতে সাধারণত মৌসুম পরিবর্তন ও পারিপার্শ্বিক নানা পরিবেশগত কারণে সাধারণ জ্বর, ঠান্ডা কাশি, ডায়রিয়া বা জন্ডিসের মতো পানিবাহিত রোগ কিছুটা বাড়ে। তবে সম্প্রতি ডেঙ্গু, চিকুনগুনিয়া অতিমাত্রায় ও ধীর গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধিতে জনমনে বাড়ছে আতঙ্ক। বর্ষায় যত্রতত্র জমে থাকা পানিতে জন্মাচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো জীবাণু বহনকারী মশা। বাহিরের খোলা খাবার ও অসচেতনতার কারণে বাড়ছে পানিবাহিত রোগ ও করোনার সংক্রমণ। বর্ষার শুরুতে ভাইরাসজনিত সাধারণ জ্বর এটি হয় এবং করোনা এবং ডেঙ্গু দুটোই ভাইরাসজনিত রোগ। ভাইরাসের ধর্ম বা চরিত্র হচ্ছে প্রতিনিয়ত নিজেকে বদলে ফেলা। 2020 সনে যখন করোনা শুরু হয়েছিল, সেই করোনা ভাইরাসজনিত জ্বরের যে লক্ষণ ছিল 2022, 24 বা 25-এ কিন্তু লক্ষণ এক না। এটি প্রতিনিয়ত ভাইরাসটি তার ধরন উপধরন বদলে ফেলে, ফলে রোগের লক্ষণও বদলে যায়। ডেঙ্গুর জন্যও কিন্তু একই রকম, যে তীব্র জ্বর নিয়ে একসময় ডেঙ্গু শুরু হতো, এখন কিন্তু জ্বর কম হলেও পেটের অসুখ, পেটের ব্যথা, মৃদু জ্বর, অস্থিসন্ধির ব্যথাতেও এখন ডেঙ্গু দেখছি। মৌসুমী জ্বর ও জ্বর থেকে শরীর ব্যথা 2-3 দিনের বেশি স্থায়ী হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। কেউ নিজে নিজে যেন সিদ্ধান্ত গ্রহণ না করে যে আমার করোনা হয়ে গেছে অথবা আমার ডেঙ্গু হয়ে গেছে, হতাশ হয়ে ভয় পাবে, আতঙ্কিত হবে, এর কোনো প্রয়োজন নাই। সাবধানতা অবলম্বন করবেন। যেমন কোনো জনাকীর্ণ জনবহুল জায়গায় যাওয়ার কালে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। হাঁচি, কাশি, জ্বর বা ঠান্ডা, শ্বাসের টান থাকলে আপনি নিজেকে একটু অন্যদের থেকে বিচ্ছিন্ন করবেন, মাস্ক পরবেন এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবার ঢাকায় কম হলেও দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। গড়ে যদি আপনার 24 ঘন্টা হিসাব করেন তাহলে 15-16টা এরকম রোগী আসতেছে। করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। তবে প্রতিদিন টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে নেই ভর্তি রোগী। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। দুর্নীতি সবকিছু উইপোকার মতো খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করে শাস্তির আওতায় আনার কথা বলেন তিনি। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার কঠোর আছে। ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারকেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন তিনি। বলেন, দেশে আর যেন কখনো স্বৈরাচারী মূল্যবোধ ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শিশু খাত সহ সব খাতে গত সরকারের করা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেন।
সব যাটুকু সুন্দর আছে এই দেশের সবটুকুই কিন্তু উই পোকার মতো দুর্নীতি খেয়ে ফেলছে। অর্থ, ইচ্ছে এবং এটার সাথে জড়িত আবার সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, লোভ, এবং রাষ্ট্রকে আমাদের দুর্নীতিমুক্ত করতে হবে। আমি এই কথাটি একবার বলেছিলাম, আমি আবার বলতে চাই তোমাদেরকে, আমার কাছে রাষ্ট্রের জায়গা থেকে যদি দুর্নীতি হয় এটা দেশদ্রোহিতার শামিল। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে 2 দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা করেছে আইডিএলসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানের দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত এই উদ্যোগের আওতায় খালের 800 মিটার অংশ পরিষ্কার করা হয়, যেখানে অতিরিক্ত ময়লা জমার কারণে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযানের স্থান ঘুরে দেখে এমন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় আইডিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব বিজনেস সৈয়দ জাভেদ নূর সহ অনেকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি করছে। মতৈক্য কমিশন মতানৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে। শনিবার বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া সহ অনেকে। শনিবার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে 11তম আন্তর্জাতিক যোগ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বলেন, মানুষের সুস্বাস্থ্য সুরক্ষায় যোগ ব্যায়াম প্রয়োজন। রাজশাহী ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থী সহ রাজশাহী মহানগরীর প্রায় 500 নারী পুরুষ যোগ ব্যায়ামে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ঢাকা থ ক্যাটাগরির প্রায় 3000 সিএনজি ও অটোরিকশা ঢাকা মেট্রো এলাকায় চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য জোট। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে নিজ অফিসে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। 7 দিনের মধ্যে দাবি না মানলে 29 জুন থেকে বিআরটিএ সদর দপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। রামগড় লেক পরিষ্কার করার পর এবার খাগড়াছড়ির রামগড় শহরে প্রবেশমুখ রামগড় ফেনী আঞ্চলিক সড়ক মেরামত করলেন রামগড় উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন এতে নেতৃত্ব দেন। এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে কোম্পানীগঞ্জ সদর হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভা হয়েছে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংস্কারে পরিপূর্ণতা আসবে ভোটের পর সংসদে, বলেছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। সংস্কার ছাড়া নির্বাচনে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, বলছে জামায়াত। ভোটের আগে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রার্থীদের নাম প্রকাশের দাবি এনসিপি সহ কয়েকটি দলের। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর তেমন ইচ্ছা দেখছেন না ফাউজুল কবির। বাতিল হবে কালো টাকা সাদা করার সুবিধা, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা। নির্দেশনা প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, বিকল্প ব্যবস্থার দাবি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাত অব্যাহত। ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই দাবি করে যুদ্ধে না জড়াতে আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ। শুভরাত্রি।